নতুন বছরে প্রতি রবিবার দেখুন, জানুন সত্য রামায়ণ, যা এখনো কোনো সংবাদ মাধ্যমে প্রচারিত হয়নি। একসময় এই সত্য রামায়ণ আদালতের নির্দেশে নিষিদ্ধ ঘোষিত হয়েছিল। পরে সে নির্দেশ উঠে যায়। কেন? তবে কি আদালত এই সত্য রামায়ণকে মান্যতা দিয়েছিল? দশরথের কি আরও ৩৫০ জন স্ত্রী ছিল? ঋষ্যশৃঙ্গ মুনি কি রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্নের পিতা? দেবী সরস্বতী কি কৈকেয়ীর দাসী মন্থরা? নারদের অভিশাপেই কি বিষ্ণুর মর্তে রাম হয়ে জন্মগ্রহণ? সীতা কি সম্মতি দিয়ে রাবণের সঙ্গে লঙ্কায় যান? রাম কি লক্ষ্মণকে হত্যা করতে চেয়েছিলেন? এমন অনেক অজানা তথ্য জানতে দেখুন সত্য রামায়ণ দিগদর্শন চ্যানেলে। প্রতি রবিবার রাত 10টায় প্রকাশিত হবে। লগ ইন করুন, সাবস্ক্রাইব, বেল আইকন ছুঁয়ে গ্রাহক হন। The information provided by the speaker, presenter on the IDAC platform is for general information purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability, or completeness of this information. নতুন বছর থেকে দিগদর্শনে শুরু হয়েছে ধারাবাহিক পর্ব সত্য রামায়ণ, এক সত্যের উন্মোচন। এবার চতুর্থ পর্ব। এর আগের পর্বগুলি যারা দেখেননি তাদের জন্য দিগদর্শন চ্যানেলের গ্রাহক হওয়ার অনুরোধ জানাচ্ছি। নোটিফিকেশনে আপনি নিয়মিত পেয়ে যাবেন দিগদর্শন। শুধু অনুরোধ, একটু খোলা মন নিয়ে অনুষ্ঠানগুলি দেখুন। অবশ্যই সমালোচনা করুন। আমরা কোনো রাজনৈতিক দল বা কোনো ধর্মীয় নেতা প্রতিষ্ঠানের ধামা ধরা নই। সাংবাদিকতার অন্যতম শর্ত সত্য উন্মোচন। তাই প্রচুর গবেষকদের সাহায্য নিয়ে আমরা এমন কিছু খবর কবর খুঁড়ে নিয়ে আসি যা প্রকাশ করা সচ্চা সাংবাদিকের ধর্ম। যাই হোক, প্রসঙ্গে ফিরে আসি। রামের জন্ম, রামের পিতা ইত্যাদি পর্বের পর গত পর্বে আমরা কৈশোরে অস্ত্রশিক্ষার দক্ষিণা দিতে পুরুষোত্তম রাম কিভাবে একজন পরিবেশ সচেতন আদিবাসী নেত্রীকে বধ করলেন ব্রাহ্মণ গুরুর কথা মানতে, তার বিষয়ে জানিয়েছি। সঙ্গে উপরি পাওনা ছিল দক্ষিণ ভারতের চিন্তাবিদ ইভি পেরিয়ার রামাস্বামীর সত্য রামায়ণ গ্রন্থের বঙ্গানুবাদ যিনি করেছেন সেই গবেষক সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি সাক্ষাৎকার। এই পর্বে থাকবে রামের স্ত্রী সীতার জন্মবৃত্তান্ত এবং তার সঙ্গে পেরিয়ার ইভি রামাস্বামীর একটু পরিচয়। এ ব্যাপারে আমরা আরেক সমাজকর্মী, লেখক, গবেষক রঞ্জিত মিস্ত্রির সঙ্গে একটি ফোনে আলাপ করব। রঞ্জিত মিস্ত্রি একটি বই লিখেছেন সেই পেরিয়ার ইভি রামাস্বামীর সত্য রামায়ণ অবলম্বনে। বইটির নাম রামায়ণ, এক সত্যের উন্মোচন। প্রতিটি পর্বে থাকছে রামায়ণের কাহিনীর ময়নাতদন্ত, তেমন থাকছে ধারাবাহিক এই দুই যুক্তিবাদী গবেষক লেখকদ্বয়ের সাক্ষাৎকার। চলুন শুরু করা যাক। সীতা, রামের স্ত্রী। শ্রী বিভূষণ আর্য 1993 সালের ডিসেম্বর মাসে একটি বই প্রকাশ করেছিলেন। বইটির নাম মিথ্যাময় ইতিবৃত্ত। এই বইয়ে তিনি 25 পৃষ্ঠায় লিখেছেন, কাব্যের নায়ক রাম, তাই রামের নামে রাখা হয়েছে রামায়ণ। এমনই মনে করার কোনো কারণ নেই। রামের অয়ন অর্থাৎ যাওয়া, এই অর্থটাই চাপিয়ে দেওয়া হয়েছে রামায়ণ শব্দের ইতিহাস বানানোর জন্য যে খেলা পণ্ডিতেরা দেখাবার চেষ্টা করে এসছেন তার মধ্যেই। এটা নেহাতি ভুল বোঝানোর চেষ্টা। রামায়ণের অয়ন অংশটুকু নিয়েও পণ্ডিতেরা কম জল ঘোলা করেননি। রামায়ণে রামস্য চরিত্রান্বিতাং অয়নম শাস্ত্রনাম বলে বসেছেন কেউ কেউ। অয়ন শব্দের অর্থ শাস্ত্র কল্পনা। H.H. উইলসন তার সংস্কৃত ইংলিশ ডিকশনারিতে আরেক জায়গায় নামটির ব্যুৎপত্তি নির্দেশ করেছেন। অয়ন শব্দের অর্থ তিনি করেছেন বাসস্থান, অর্থাৎ তার মতে রামায়ণ মানে রামের বাসস্থান। দ্য মেকার্স অফ সিভিলাইজেশন ইন রেস অ্যান্ড হিস্ট্রির লেখক এল এ ওয়ার্ডেন সাহেব অয়ন শব্দের অর্থ করেছেন দুঃসাহসিক অভিযান বা অ্যাডভেঞ্চার, অর্থাৎ রামের অ্যাডভেঞ্চার। কেউ বলেন অয়ন অর্থ রামের কীর্তি, কেউ কেউ আবার বৈয়াকরণ চূড়ামণি বলে প্রচার করা সেই পাণিনির সূত্র সন্ধানে অর্থ করেছেন
রামায়ণ অর্থ রামের বংশধর। আরও রহস্য, র দিয়ে শুরু রসায়ন দন্তন্য, কিন্তু র দিয়ে শুরু শব্দের রামায়ণে মূর্ধন্য কেন? এ প্রশ্নের জবাব কিন্তু কেউ দেননি। রাম শব্দের অর্থ কি? বাংলায় রামদা, রামছাগল, রামতরুই, রামদানা, ওড়িয়ায় রামতালি, রামফল, গুজরাটিতে রামপাতর বা রামবান, মারাঠিতে রামপাত্র। এগুলির অর্থ কি? সোজা অর্থ রাম মানে বড়, জ্যেষ্ঠ পুত্র, তাই রামায়ণের মূল চরিত্রের নাম রাম। এবার দেখুন রাম শব্দ নিয়ে আধ্যাত্মিক বিশ্লেষণ কি করা হয়েছে। বলা হয়েছে রাম শব্দে র ব্যঞ্জন বর্ণের ২৭তম শব্দ, আকার দ্বিতীয় স্বরবর্ণ এবং ম ২৫তম ব্যঞ্জন বর্ণ, যোগ করলে হয় ৫৪। সুতরাং রাম রাম যদি দুবার বলি তাহলে ৫৪ প্লাস ৫৪ অর্থাৎ ১০৮। সংখ্যাতত্ত্বের বিচারে হিন্দুত্বে ১০৮ বার রাম নাম জপ করার দরকার হয় না, মাত্র দুবার বললেই নাকি পুণ্য হয়। কিন্তু ১০৮ বার কেন, এই নিয়ে পরে একটু আলোচনা করব। এবার দেখব সীতাকে, সীতার অর্থই বা কি। সীতা শব্দের অর্থ হলরেখা বা চূড়া, অর্থাৎ যখন হল কর্ষণ করা হয় তাতে যে দাগটা পড়ে, যে রেখাটা পড়ে, সেই রেখাটাকেই নাকি বলা হয় সীতা। আবার নারদের অভিশাপে বিষ্ণু ধরাধামে রাম অবতার নিয়ে যদি জন্মগ্রহণ করেন, লক্ষ্মী বা কেন একা বসে থাকবেন বৈকুণ্ঠে? তিনি সঙ্গে চলে এলেন। কিন্তু লক্ষ্য করার বিষয়, দুজনের জন্মই রহস্যজনক। দুজনেই জন্মালেন বড় লোকের ঘরে। আসলে গরিব ভক্তকে উদ্ধার করতে তো বড়লোক ও উচ্চবর্ণে জন্মাতেই হবে। যাই হোক, সীতা প্রসঙ্গে ফিরে আসি। সীতাকে হাল চাষ করতে গিয়ে মাটিতে পেয়েছিলেন জনক রাজা। তার আসল নাম শিরোধ্বজ। তিনি ছিলেন মিথিলার রাজা হর্ষরমণের পুত্র। জনককন্যা সীতার ছোট বোন উর্মিলার বিয়ে হয়েছিল লক্ষণের সঙ্গে। সীতাকে জনক রাজা পেয়েছিলেন জমিতে হল কর্ষণ করতে গিয়ে, সেটা তো আগেই বলেছি। কিন্তু রাজা কেন হাল চাষ করলেন সে গল্পে এখনই ঢুকছি না। মাটির নিচে সীতা এলেন কি করে শুনুন কীর্তনিয়া প্রদীপ পাল কি বলছেন। তবে হ্যাঁ, ওনার কথায় কিন্তু যুক্তি খুঁজতে যাবেন না। সীতা আসলে রাবণের মেয়ে, জানেন? ভেতরের তত্ত্বটা অনেকে জানা নেই। রাবণের মেয়ে সীতা, রাবণের মেয়ে সীতা, রাবণের মেয়ে সীতা। কি করে সীতা হয়েছিল তার একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই। রাবণ যখন যুদ্ধে গিয়েছিল, রাবণ যখন যুদ্ধে যাবে তার আগে মুনিদেরকে বলেছিল, মুনি ঋষিকে বলেছিল তোমরা ট্যাক্স দাও, ট্যাক্স মানে কর দাও। মুনি ঋষি বলছে তোমাকে দেবো কেন, আমরা দিলে ভগবানকে দেবো। চুপ করো, আমি রাবণ রাজা, আমাকে কর দিতে হবে। কি দিতে হবে? তোমার শরীর থেকে রক্ত। মুনিগণ বলল ঠিক আছে দেবো। রাবণ কেটে মুনিদের শরীর থেকে রক্ত নিচ্ছে একটা পাত্রে রেখেছিল। মুনিরা বলেছিল রাবণ, এই যে পাত্রে রক্তটা দিলাম আমাদের, যদি ভুল করে কোনোদিন তুমি পান করো তোমার মৃত্যু হবে। রাবণ পাত্রটাকে বাড়ি নিয়ে গেল। হরে কৃষ্ণ। মুনি ঋষিদের পাত্র বাড়ি নিয়ে গেল। ভালো করে শুনতেন। পাত্র বাড়ি নিয়ে গেল। বাড়ি নিয়ে গিয়ে তার স্ত্রী মন্দোদরীকে বলল, মন্দোদরী এই রক্ত পান করো না ভুল করে, আর আমি যদি কোনদিন রেগে যাই আমাকে দিও না। তাহলে আমার রাবণ চলে গেল যুদ্ধে। তখনকার দিনে তার ফোন ছিল না যে খবরটা নেবে কেমন আছো। রাবণ যুদ্ধে চলে গেল, কোনো খবরই নাই। যখন খবর নাই, মন্দোদরী মনে মনে ভাবলো তাহলে উনিও নাই। উনি যদি নাই, আমার থেকে লাভ কি আছে? রাধে রাধে। মুনি ঋষিদের সেই শরীরের রক্ত মন্দোদরী পান করেছিল। সেই মন্দোদরীর গর্ভ থেকে জন্ম নিয়েছিল সীতা। সেই সীতাকে জলে ভাসিয়ে দিয়েছিল। তারপর জনকপুরীতে লেগেছিল। জনক রাজা তাকে পেয়েছিল। অ্যাকচুয়ালি জেনে রাখুন, রাবণ হলো সীতার বাবা। আগেই বলেছিলাম যুক্তি খুঁজতে যাবেন না। আবেগকে পাথেয় করে রাবণকে ভিলেন বানিয়ে তার অনুশোচনাকে প্রতিষ্ঠা করার কায়দা। অথচ বাল্মীকি রামায়ণ যদি আপনি দেখেন এবং সেটি যদি আসলি রামায়ণ হয়ে থাকে, সেখানে এমন কোনো কথা নেই। বাল্মীকি সযত্নে সীতার জন্ম বৃত্তান্ত এড়িয়ে গেছেন। মজার কথা, বাল্মীকিকে রামায়ণের আদি রচয়িতা হিসেবে মেনে নিলেও
2024 সালে মে মাসে ইউনেস্কো তাদের গ্রন্থাগারে বাল্মীকি রামায়ণের পরিবর্তে তুলসীদাস রামায়ণকে সংরক্ষিত করেছেন এবং এই তুলসীদাসের রামচরিত মানুষকেই স্বীকৃতি দিয়েছেন। এবার সেই দক্ষিণ ভারতের সমাজতত্ত্ববিদ ইভি রামাস্বামী পেরিয়ার তার সত্য রামায়ণে কি বলেছেন দেখা যাক। তিনি প্রায় 300 রামায়ণ ঘেঁটে তার বিস্ফোরক সত্য রামায়ণ প্রকাশ করেছিলেন। অনুবাদক সমাজকর্মী রঞ্জিত মিস্ত্রি তার রামায়ণ এক সত্যের উন্মোচন গ্রন্থের 62 পৃষ্ঠায় এই প্রসঙ্গে অনুবাদ করতে গিয়ে যা লিখেছেন তা হল সীতার জন্ম সন্দেহজনক। রামের চেয়ে সীতা বয়সে বড় ছিলেন, যা অযোধ্যাকাণ্ড 66তম অধ্যায়ে লেখা আছে। সীতা বলেছেন, আমাকে জমির ধুলায় পাওয়া গেছে, এই জন্য আমার মা বাবাকে আমি জানি না। অনেক বয়স পর্যন্ত পাত্র মেলেনি বংশ পরিচয় না থাকায়। এর জন্য বিয়ের পর ভরত তাকে প্রায়শই তিরস্কার করতেন। রাম সমর্থনও করতেন। রাম সীতাকে বলতেন, তুমি যোগ্য নয় বলেই ভরত তোমাকে প্রশংসা করে না। অযোধ্যাকাণ্ড 26তম অধ্যায়ে যা বর্ণনা হয়েছে। এমনকি বনবাসের সময় রাম লক্ষ্মণ যখন প্রায় সন্ন্যাস বেশ নেন, সীতাকে বলেন, গয়নার আসক্তি ছেড়ে দিয়ে তোমাকেও বনবাসিনীর পোশাক পরতে হবে। সীতা কিন্তু লুকিয়ে সঙ্গে গয়না নিয়ে নেন, যা রয়েছে অযোধ্যাকাণ্ড 30 অধ্যায়ে। এমনকি রাম লক্ষ্মণ গাছের ছাল বা বলকল পরে বনবাসে যাওয়ার জন্য যখন প্রস্তুতি নেন, সীতা সেই পোশাক পরতে অস্বীকার করেছিলেন। অযোধ্যাকাণ্ডের 37 নম্বর অধ্যায় যা উল্লেখ আছে। পরবর্তী পর্বে সীতার বিবাহ, বনবাস ও সীতার চরিত্র বিশ্লেষণ করব যুক্তিবাদী নিরিখে এবং প্রামাণ্য নথির ভিত্তিতে। বাল্মীকি ও পেরিয়ারের রামায়ণকে সামনে রেখেই সেসব আলোচনা হবে। এখন বরং চলুন রামায়ণ এক সত্যের উন্মোচন গ্রন্থের লেখক রঞ্জিত মিস্ত্রির সঙ্গে এই প্রেক্ষিতে একটি ছোট্ট সাক্ষাৎকার। রঞ্জিত বাবু বলছেন? হ্যাঁ বলছি আমি। নমস্কার, আমি দিগদর্শন থেকে সুজিত চট্টোপাধ্যায় বলছিলাম। হ্যাঁ বলুন। আমরা সত্য রামায়ণ বলে আপনি এবং সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় যে বই দুটি এনেছেন, হ্যাঁ এর প্রেক্ষিতে রামায়ণকে একটু ভিন্ন দৃষ্টিতে দেখার একটি অনুষ্ঠান আমরা দিগদর্শনে চালু করেছি, যেটা এখনো পর্যন্ত কোনো টিভি চ্যানেলই হোক বা ডিজিটাল মিডিয়াতেও এই ব্যাপারগুলো নিয়ে কোনো চর্চা হয়নি। না তো আমার কাছে এরকম অনেক অনুরোধ এসেছিল, যার প্রেক্ষিতে এই অনুষ্ঠানটা আমরা শুরু করলাম। ইতিমধ্যেই 3টি এপিসোড আমরা প্রচার করেছি, এটি হতে চলেছে 4র্থ এপিসোড। হ্যাঁ তাই। এখন আপনার কাছে আমার মোটামুটি ভাবে 3টি মাত্র প্রশ্ন থাকবে। হ্যাঁ বলুন। একটা প্রশ্ন হচ্ছে যে এই সত্য রামায়ণ যে বিষয়টি, এটি তো আপনি যে বাংলা অনুবাদ করেছেন, সেটা মূল অনুবাদটা কি যেটা হিন্দি হয়েছিল সেই হিন্দি থেকে করেছেন, না যেটা ইংরেজি ট্রান্সলেট হয়েছিল ইংরেজি থেকে করেছেন? না আমি হিন্দি থেকেই করেছি। আচ্ছা তবে আমি ইংলিশের কিছু যেসব প্যারা আছে তার সঙ্গে একটু মেলাবার চেষ্টা করেছি। আচ্ছা করে দেখেছি যাতে কোনো রকম কন্ট্রোভার্সি না থাকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসলে একটা জিনিস আপনাকে জানিয়ে রাখি, হুম, এই বইটা প্রথমে যে করেছিলেন তিনি হচ্ছেন লালাই সিং যাদব। হ্যাঁ উনি কানপুরের ওনাকে উত্তর ভারতের পেরিয়ার বলা হতো। হ্যাঁ হ্যাঁ ওই বইটা ওই সময় যেটা লিখেছিলেন হ্যাঁ সেটা অতটা ইলাবোরেটলি লেখেননি। হ্যাঁ তারপরে প্রমোদ রঞ্জন যিনি হ্যাঁ। দিল্লি ইউনিভার্সিটির ফেলোশিপ করেছেন, হ্যাঁ। এখন হিন্দিতে পড়াচ্ছেন এই আসাম ইউনিভার্সিটিতে, আচ্ছা গৌহাটি ইউনিভার্সিটিতে। হুম তো উনি পরবর্তীকালে এটাকে নিয়ে অনেক রিসার্চ করেছেন হুম হুম এবং উত্তর ভারতে যেসব লোক মানে যেমন ধরুন মায়াবতী কিংবা কাশিরাম, হুম। এরা কতটা এটাকে প্রচার করতে করেছেন ইচ্ছা করেছেন কিনা হুম। তা নিয়ে উনি একটা বিস্তারিত লিখেছেন। মানে পুরা পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থার সঙ্গে হুম। আর মিলিয়ে বিগত যে রামায়ণ তৈরি হয়েছে হুম। তাই সেটাকেই ধরে হুম। তার সঙ্গে আরো এলাবোরেট করে কিছু বর্তমান পরিস্থিতিকে ব্যাখ্যা করেছেন। হুম 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 হুম। এই জন্য এই বইটা আমার ভালো লাগে। আমরা যেটুকু আপনার বই থেকে জানতে পেরেছি, যেখানে হ্যাঁ। প্রমোদ রঞ্জন লিখছেন যে হ্যাঁ। আমি এই পেরিয়ার স্বামীর যে বইটি, হ্যাঁ। এই ঘটনাটা 2011 সালে প্রথম জেনেছিলাম। সে সময় উনি দিল্লি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন। পড়াশোনা করতেন। সেই সময় তিনি এই রামাস্বামী পেরিয়ারের দর্শনকে জানবার ওনার পড়াশোনার তাগিদেই প্রয়োজন হয়েছিল।
হয়েছিল। তখন কোনো এই সচ্চি রামায়ণটা ছাড়া আর কোনো হিন্দিতে ছিল না। না না না, আর কোনো হিন্দিতে ছিল না। 1970 সালে চন্দ্রিকা প্রসাদ জিজ্ঞাসু ইভি রামাস্বামী নায়কের পেরিয়ারে কিছু লেখা বিক্ষিপ্ত হ্যাঁ হিন্দিতে অনুবাদ করে প্রকাশ করেছিলেন, হ্যাঁ যদিও সে লেখাটাও নাকি প্রমোদ রঞ্জন পাননি। হ্যাঁ। আর সেটা উনি যেটা চন্দ্রপ্রসাদ জিজ্ঞাসু যেটা লিখেছিলেন হ্যাঁ সেটাকে রিকভার করা যায়নি। হ্যাঁ শুধু একমাত্র লাল সিং যাদবের এই বইটা, হ্যাঁ সেটা সাচ্চি রামায়ণ যেটা, হ্যাঁ সেটা ছিল। আর সেটাই তখন ওই বইটাকে ব্যান করে দেওয়া হয়েছিল উত্তরপ্রদেশ সরকার দ্বারা। আমি ব্যাংক প্রসঙ্গে আসছি, আগে আপনার সঙ্গে আমি কথাটা বলি। সেটা হচ্ছে যে আপনি এই একজন বস্তুবাদী হিসেবে, একজন যুক্তিবাদী হিসেবে বিষয়গুলোর মধ্যে আপনি এই রামায়ণটার বাংলা অনুবাদ করার প্রয়োজনীয়তাটা কেন অনুভব করলেন? হ্যাঁ, এটা একটা ভালো কথা জিজ্ঞেস করেছেন আপনি। এটা সত্যিই আমার কাছে একটা মানে এই মানে খুব চিন্তার বিষয় ছিল। আমি যখন উত্তর ভারতে যাই তখন আমি আস্তে 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 আমি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের যে ভাষাভাষী কিংবা তাদের সঙ্গে আমার যোগাযোগ হয়, এবং আমি ওখানে যে অ্যাক্টিভিজম করেছি, ট্রেড ইউনিয়ন মুভমেন্ট করেছি কিংবা দলিত মুভমেন্টের সঙ্গে যুক্ত হয়েছি, তাতে আমি দেখেছি যে বাংলার মানুষরা, বাংলায় যারা বাঙালি, তারা পেরিয়ার কিংবা আরো অনেকে আছেন বাইরের যারা, তাদের সম্পর্কে খুব কমই জানেন। ইভেন আম্বেদকর সম্পর্কেও খুব একটা বড় চর্চা হয়নি। ঠিক ঠিক কারণ আমরা এখানে যা রাজনীতি করেছি, যেমন ছোটবেলায় ঠিক আমরা রাজনীতি করেছি যখন, তখন আমরা দেখেছি এই যে আমরা ওই মার্কসিজম কিংবা বাকি এইসব নিয়ে আমরা কাটাকাটি করেছি। মার্কস, লেনিন, জ্যোতি বসু, অমুক এই দিন করেছি। কিন্তু আমরা যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের বিভিন্ন মানুষের যে ছিল লড়াই, যেমন গোলামগিরি লিখেছেন জ্যোতিবারাও ফুলে, যেমন আম্বেদকর করেছেন, কিংবা পেরিয়ার বিশেষ করে আমি যতগুলা ক্যারেক্টার দেখেছি তার মধ্যে সবচেয়ে সশস্ত্র লড়াই করেছেন এবং খুব মজবুত ইসের সঙ্গে লড়াই করেছেন, তিনি হচ্ছেন পেরিয়ার। এবং কোনো অবস্থায় কোথাও উনি কম্প্রোমাইজ করেননি, কোনো অবস্থায় উনি কম্প্রোমাইজ করেননি শেষ দিন পর্যন্ত। কোনো কোনো জায়গায় পেরিয়ার এসে আম্বেদকরকে দেখা যাচ্ছে যে তিনিও কোনো কোনো জায়গায়, যেমন গান্ধীর সঙ্গে ওনার যে প্যাক্ট হয়েছিল, পুনে প্যাক্ট, সেটা নিয়ে অনেকটা কন্ট্রোভার্সি আছে, কিন্তু উনি কিন্তু সারা জীবন ধরে কোন জায়গায় মাথা নত করেননি। এবং জীবনের শেষ দিনটা পর্যন্ত, যেদিন মারা যাবেন তার আগের দিন পর্যন্ত উনি লড়াই করে গেছেন। এটা একটা বড় দিক। সেই জন্য দক্ষিণ ভারতে আজ যে কালচারাল ভ্যালুয়েশন হয়েছে তাতে পেরিয়ারের একটা বড় ভূমিকা রয়েছে। আচ্ছা, আপনি পেরিয়ার সম্বন্ধে যে কথাটা বললেন, এখানে আপনাকে বলি যে পেরিয়ার তার প্রথম ওই রাজনৈতিক জীবনেতে কংগ্রেসের সঙ্গে একটা সম্পর্ক তার তৈরি হয়েছিল। হ্যাঁ, হয়েছিল। তো এবং তখন তো আমার মনে হয় দক্ষিণ ভারতে থাকার সুবাদে তার তো এটা একটা জানার ব্যাপার ছিলই যে ব্রাহ্মণ্যবাদী ভূস্বামীদের একটি প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে কংগ্রেস। সেই কংগ্রেসে গিয়ে তার যে মতবাদ বা তিনি যে বিষয়টাকে মানুষের কাছে পৌঁছে দিতে চান, সেটা কি তিনি বুঝতে পারেননি যে সেটা কংগ্রেসের থেকে সম্ভব নয়? হ্যাঁ, এইটা একটা ইন্টারেস্টিং জিনিস। উনি যখন প্রথম অনেক ধনী পরিবারের থেকে এসেছেন, ব্যবসায় পরিবারে ছিলেন, এবং তখন একটা ফেমের জায়গা থেকে কিংবা দেশের জন্য কিছু করতে হবে, তখন স্বাধীনতা সংগ্রামের একটা জোয়ার চলছে, কংগ্রেসের সঙ্গে নিযুক্ত হয়েছেন। কংগ্রেসের সঙ্গে যুক্ত হওয়ার পরে কংগ্রেসের মধ্যে যে মনুবাদী মানসিকতা রয়েছে, সেটা যখন বারবার আঘাত খেয়েছে, তখন ওনার চোখ খুলে গেছে। তখনই দেখেছেন যে সমস্ত যে কংগ্রেসের যে এই জাল, মায়া জাল ফেলানো আছে, সম্পূর্ণটা হচ্ছে ব্রাহ্মণ্যবাদীদের কবজায়। এবং সে ব্যাপারে যে আমাদের গান্ধী, মহাত্মা গান্ধী কিন্তু ওনাকে অনেক সাপোর্ট করতেন। ওনাকে যখন উনি বললেন যে আপনাকে সাপোর্ট করার জন্য, যে এই যে রিজলিউশন হয়েছে, এই রিজলিউশনটা ব্রাহ্মণ্যবাদীরা বিরোধ করছে, যে দক্ষিণ ভারতে যে পেরিয়া আন্দোলনটা চলছিল, যখন করেছেন, তখন ওনার হয়েছে, মনে হয়েছে যে গান্ধীও কিন্তু
এর থেকে আলাদা নয়। হুম হুম যার ফলে উনি 1925 সালে কংগ্রেস থেকে সরে আসলেন। ওনার বুঝতে পারলেন এবং তারপরে সারা জীবন ধরে উনি দলিত আন্দোলনের উপরে কিংবা জাতিবাদী ব্যবস্থার বিরুদ্ধেই লড়াই করেছেন। তবে একটা কথা আমি বলবো, উনি পরবর্তীকালে কমিউনিস্ট ভাবনা চিন্তার উপরে উনি একটা ভাবাদর্শগত একটা জায়গায় পৌঁছে গেছিলেন। কিন্তু তখন যে ব্যাপারে ইরোড, যেটাকে বলে ইরোড ডিক্লারেশন, হুম ইরোড ডিক্লারেশনে উনি চেষ্টা করেছিলেন যে বামপন্থী চিন্তা ভাবনা, যে কমিউনিস্ট চিন্তা ভাবনার উপরে কাজ করার। কিন্তু উনি দেখলেন, যেটা উনি সবচেয়ে ভালো, যেটা আমাকেও প্রভাবিত করেছে, হুম হুম সেটা হচ্ছে যে এই যে এই ভারতবর্ষের যে চরিত্র, সেই চরিত্র থেকে যতদিন পর্যন্ত জাতিবাদী ব্যবস্থা, ব্রাহ্মণ্যবাদীদের অপসারণ না করা যাবে, হ্যাঁ। ততদিন পর্যন্ত ভারতবর্ষে কমিউনিস্ট আন্দোলন বা বাকি আন্দোলন সফল হবে না। হ্যাঁ। অর্থাৎ প্রথম যে দায়িত্বটা পালন করা উচিত হ্যাঁ। আমাদের, সেটা হচ্ছে ব্রাহ্মণবাদী ব্যবস্থার বিরুদ্ধে আমাদেরকে লড়াই করা। ওই জন্য উনি ওই ইউরোপ ডিক্লারেশনটাকে স্থগিত রেখে উনি দলিত আন্দোলনের দিকে ঝুঁকেছেন। আমি বাংলায় দেখেছি যে বাংলার যত বুদ্ধিজীবী আছেন, যতই আছেন, কেউ বিশেষভাবে গভীরভাবে কিন্তু মন্থন করেননি বিষয়কে এবং অ্যাভয়েডই করেছেন অনেকটা। আচ্ছা, আমরা মনে ওটার সঙ্গে আপনাকে একটা কথা আমি বলি। আপনি যেটা একটা খুব দামি কথা বললেন, যেটা হচ্ছে যে আমি অন্য প্রভিন্সের কথা বাদ দিলাম, আমি যদি পশ্চিমবাংলার কথাই ধরি, এই পশ্চিমবাংলায় বুদ্ধিজীবী মহলের মধ্যে যাদের আমরা পেয়েছি, তারাই একটু উচ্চ বর্ণের ব্রাহ্মণ কিংবা ব্রাহ্মণ্যবাদী উচ্চ বর্ণের মানুষজন। হ্যাঁ হ্যাঁ সেখানে দাঁড়িয়ে আমরা দেখছি যে বঙ্গদর্শনে আমাদের বঙ্কিমচন্দ্র বলছেন যে মুশাররফ হোসেনের জমিদার দর্পণ বইটা ব্রিটিশ গভর্নমেন্ট যেন ব্যান করে দেয়, এটা না হলে নিচের তলার মানুষ মাথায় উঠে বসবে। হ্যাঁ এটা এটা বঙ্গদর্শনে বঙ্কিমচন্দ্র রেখেছেন। যারা বঙ্কিম প্রিয় মানুষজন আছেন তারা কিন্তু এগুলো এখনো জানেন না, এই ঘটনাগুলো। আমি এই সূত্রগুলো পেয়েছি সুপ্রকাশ রায়ের ভারতের সশস্ত্র কৃষক বিদ্রোহ বই থেকে। আচ্ছা আচ্ছা, ভেরি ভালো, ভেরি গুড। আচ্ছা, নাম্বার ওয়ান এদিকটা গেল। 2 নম্বর আরো মজার ব্যাপারটা দেখুন যে দীনবন্ধু মিত্র নীলদর্পণ লিখছেন, মুশাররফ হোসেন জমিদার দর্পণ লিখছেন। আচ্ছা যে ইংরেজের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে নীলদর্পণ, সেই জমিদার ইংরেজের আশ্রিত জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে জমিদার দর্পণ। কিন্তু সেই জমিদার দর্পণ বইটি আজ পর্যন্ত যে মার্কসিস্ট হন আর নাই হন, তারা কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে কোনো উচ্চবাচ্য করেন না, না করেননি, একদম চুপচাপ করে গেছেন। তাহলে এটাও যে মার্ক্সবাদী দলীয় নেতৃত্বে সেই উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত উচ্চ বর্ণের মানুষদের যে এখতিয়ার, তার ফলেই হয়েছে বলে আমি মনে করি। আচ্ছা, এই প্রসঙ্গে পরে আরেকবার পরে আসবো। আপনি আমাকে ছোট করে এটা নিয়ে একদিন আপনি এটা করবেন। নিশ্চয়ই, যেটা এই টপিকটা কিন্তু আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ টপিক, এটা নিয়ে একবার করবেন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, এরকম আরো প্রসঙ্গ আছে আমার কাছে। আচ্ছা, এখন জানতে চাইছি আপনাকে যে এই যে রামায়ণকে একটা ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখা হয়েছে, এই ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখার ব্যাপারটা যদি আমি প্রথম অবস্থায় ধরি, মানে আমি যদি সেই অঙ্কের এক্স এর মতো ধরে নিই যে মূল রামায়ণ বাল্মীকির লেখা, সত্যি মিথ্যে পড়ে যাচ্ছি, ঐতিহাসিক চরিত্র কিনা সেটা পড়ে যাচ্ছি, আমি খালি তর্কের খাতিরে ধরে নিচ্ছি, যদি বাল্মীকি রামায়ণটা লেখা হয়ে থাকে মূল আদি গ্রন্থ, তারপরে যদি সেটা অনুদিত হয়ে থাকে আপনার তুলসীদাসের হাতে ব্রজবুলিতে, তাহলে সেখানে তো আমরা বিশাল পার্থক্য দেখেছি। বাল্মীকি কোথাও রামচন্দ্রকে কোনো দেবতার আসনে বসাননি, বরঞ্চ তার যে মানে মানুষের যত রকম দোষ ত্রুটি থাকে, রামের ভেতর যেসব দোষ ত্রুটি, তার বাবা দশরথের যেসব দোষ ত্রুটি, সেগুলো সব উল্লেখ করেছেন। ইভেন সীতারও সেটা আসছে, আমি সীতার ব্যাপারটা পরে আসবো। এই জায়গায় দাঁড়িয়ে যদি পেরিয়ার লিখেছেন বলে তার বইটাকে আদালত থেকে ব্যান করে দেওয়া হলো, তাহলে সে অর্থে বাল্মীকির বইটাও ব্যান করে দেওয়া উচিত ছিল। উচিত ছিল,
তাহলে বেরিয়ারের বইটাকে ব্যান করার পেছনের যে রূপ পরিকল্পনাটা ছিল সেটা যদি একটু ছোট করে বলেন। পেরিয়ার যখন দেখলেন 1925 সালে যখন বেরিয়ে আসলেন, উনি দেখলেন অনেক বই ঘাটাঘাটি করে উনি রামায়ণটাকে দেখলেন যে রামায়ণ নিয়ে সবচেয়ে বেশি উত্তর ভারতের লোকরা সবচেয়ে বেশি দক্ষিণ ভারতের লোকদের ছোট করার চেষ্টা করেছে। এই যে অসুর কিংবা এগুলো সম্পূর্ণভাবে দক্ষিণ ভারতের মানুষকে ছোট করার জন্য উনি তখন দেখলেন যে একটাই মূল সবচেয়ে বড় গ্রন্থ যেটা সবচেয়ে বেশি উত্তর ভারতের প্রচলন, সেটা হচ্ছে রামায়ণ। অর্থাৎ রামায়ণটাকে নিয়ে উনি তখন রিসার্চ করা শুরু করলেন। প্রায় 300 রামায়ণ বিভিন্ন জায়গায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অনুবাদ হয়েছে। একটা জিনিস জানবেন কিন্তু, যে অন্য কোনো গ্রন্থ কিন্তু এতগুলা হয়নি, আলাদা আলাদা ভাষায়, আলাদা আলাদা অ্যাকসেন্টে, তার মধ্যে আলাদা আলাদা সব রয়েছে, ধারণা রয়েছে। বাল্মীকি ধারণার সঙ্গে তার কোনো মিল নেই, এরকম অনেক কিছু আছে। তখন উনি দেখলেন যে এই বইটা নিয়ে উনি 1940 সালে এই রিসার্চ শুরু করেছেন। করে এই বইটাকে উনি পাদিরঙ্গল বলে এসে লিখেছেন। কিন্তু পাদিরঙ্গল যখন লিখেছেন সেটা বাইরে প্রকাশ হওয়াটা খুব মুশকিল ছিল, কারণ ভাষাগত ব্যারিয়ার ছিল। তারপরে উনি সেটাকে ইংলিশে লিখলেন, যেটা তার রামায়ণের ট্রু রিডিং। রামায়ণের ট্রু রিডিং করার পরে উত্তর ভারত থেকে এই বইটা পাবলিশ করলেন লালি সিং যাদব। একটা জিনিস আমাদের মাথায় খেয়াল রাখতে হচ্ছে, যে সময়টা উনি কংগ্রেসের থেকে মোহভঙ্গ হলো তার 1925, এই 1925-এ কিন্তু RSS এর জন্ম হলো। হ্যাঁ, এটাও একটা ব্যাপার, এটা একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা। উনি যেটা দেখেছেন যে এই যে RSS তৈরি হয়েছে, এটা কিন্তু তখন কিন্তু এটা বিশেষ কংগ্রেসের সংগঠন ছিল, প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতেন। ওটা কিন্তু কোনোদিন আজ পর্যন্ত কংগ্রেস কেন, বামপন্থীরাও RSS কে খুব একটা বেশি কোনোদিনই ঘাটাঘাটি করেন এবং চুপচাপ RSS তার জাল বিস্তার করে চলেছেন। আচ্ছা, কমিউনিস্টটা করেনি, কিন্তু RSS তো প্রথম থেকেই বলে এসেছে যে আমাদের মূল শত্রু কমিউনিস্ট। হ্যাঁ, বলেছে, মূল শত্রু কমিউনিস্ট প্রথম থেকেই বলেছে। এবং মুঞ্জে সাহেব ইতালিতে গিয়ে মুসোলিনির সঙ্গে দেখা করে তার যে মডেল, সেই মডেলটাকেই ভারতবর্ষে নিয়ে এসে সেই বুলডোজার নীতি, যেটা আজকে বলা হচ্ছে বুলডোজার নীতি, সেই মুসোলিনির কাছ থেকে তো এই বুলডোজার নীতি আমদানি করে তো মুন্দ্রাই নিয়ে এসেছিলেন। তখন কমিউনিস্টটা কি করছিল? কিচ্ছু করেননি। করবে কি? আমি একটা কথা বলতে পারি আপনাকে, আমি আমার বইতেও লিখেছি প্রথম প্রিফেসে, আপনি দেখবেন যে বামপন্থীদের মধ্যে ব্রাহ্মণ্যবাদীদের একটা বড় অংশ প্রথম থেকে কাজ করেছে এবং তারাই প্রতিপত্তি রেখেছেন। এই জন্য আপনি যদি দেখেন, মানে দলিত সম্প্রদায় থেকে একজন লিডার দেখিয়ে দিন যে বামপন্থীদের মধ্যে বড় লিডার হয়ে উঠে এসেছেন, নেই, নাম কে বাঁচতে নেই। আপনি দেখবেন এখন তখন পুরা সিপিআই থেকে শুরু করে সিপিএম, নকশাল মুভমেন্টেও যারা মুভমেন্ট করেছেন তারা কিন্তু সম্পূর্ণভাবে ওই আপার লেয়ারের সব এরা। আচ্ছা, এবার হাতে সময় কম, এবার আবার এই প্রসঙ্গে আসবো পরবর্তী পর্বে। এবার একটু ছুঁয়ে যেতে চাইছি, সেটা হচ্ছে সীতা প্রসঙ্গ। আমার একটা জিনিস মজার ব্যাপার লেগেছে রঞ্জিত বাবু, সেটা হচ্ছে যে রামনবমী কবে, কাউকে জিজ্ঞাসা করলে সকলেই বলে দেবে যে তো চৈত্র মাসের নবমীতে জন্মেছিলেন, নবমীতে। আবার নাসার কাছ থেকে যে হিসেবপত্র সেখানে বলা হয়েছে যে তার জন্ম জানুয়ারি মাসে। কিন্তু এই যারা রাম ভক্ত, এদের যদি জনে জনে জিজ্ঞাসা করা যায় যে সীতা জন্ম জয়ন্তী কবে, আমি কথা বলে দেখেছি তাদের অধিকাংশই জানেন না যে সীতা জয়ন্তীটা কবে, জানি না। তো এই যে সীতাকে না জানা, তার মানে যে টার্মসটা আমাদের এখানে আগে উত্তর ভারতেও ছিল, সেটা হচ্ছে বলা হতো সিয়ারাম। সিয়ারামটা পাল্টে গিয়ে সীতা বাদ চলে গেল জয় শ্রীরাম, সিয়াবাদ হয়ে গেল। এবং যারা রামচন্দ্রের ভক্ত মহিলারা
তারাও কিন্তু অম্লান বদলে একবার তাদের নেতাদের জিজ্ঞাসা করলো না যে সিয়ারামটা কেন বাদ হয়ে গিয়ে সিয়া বাদ চলে গেলেন, শুধু জয় শ্রীরাম কেন হলো, হুম। তারাও না, কেউ বলেনি। বললেন না। না। আর এই জায়গায় দাঁড়িয়ে সীতাকে আমরা পাচ্ছি যে তাদের মাটি খুঁড়ে জনক রাজা পেয়েছিলেন, তিনি মাটি হ্যাঁ। খুঁড়েছিলেন। আবার কোথাও পাচ্ছি তিনি রাবণের মেয়ে, হ্যাঁ। আবার কোথাও পাচ্ছি সম্পর্কে রামের বোন হন সীতা। হ্যাঁ। এইসব নিয়ে এই সীতাকে নিয়ে পেরিয়ার কোন সিদ্ধান্তে এসেছিলেন? দেখুন, সীতাকে নিয়ে পেরিয়ার যে সিদ্ধান্তটা এসেছেন, হুম। প্রথম তো উনি এটা দেখিয়েছেন, চেষ্টা মানে পুরা রামায়ণ করে দেখিয়েছেন হুম। যে সীতার যে ব্যক্তিগত যে মানে চরিত্র কিংবা ব্যক্তিগত যে অহংকার এইগুলো কিন্তু সম্পূর্ণভাবে ছিল যা একজন সাধারণ নারীর থাকে, হুম। সেটা ছিল। যেমন ধরুন, উনি যখন জঙ্গলে যাচ্ছে, তখন সবাই মানা করা সত্ত্বেও ও কিন্তু আভূষণ পরে গেছে, হ্যাঁ। প্রথম এটা। হুম। দ্বিতীয়ত, উনি যে মানে কমেন্ট করেছে, যেমন ভরত সম্পর্কে কিংবা লক্ষণ সম্পর্কে যেসব কমেন্ট করেছে, সে কমেন্ট গুলো খুব সাধারণ পরিবারের মেয়েরা যেমন করে থাকে তেমন করেছে, তার মধ্যে এমন কিছু গুণ নেই। হুম। দ্বিতীয় কথা হচ্ছে, যখন এই হরিণকে হরিণকে তাড়া করেছিল রাম, তখন যখন লক্ষণ বসেছিল ওকে তাড়া দিতে, লক্ষণের বিরুদ্ধে যেসব অভদ্র ভাষা ব্যবহার করেছে, সেগুলা সাধারণত কোনো আহ, সভ্য নারী করতে পারে না। এক জায়গায় বলছে সীতা যে, তুমি তো আমাকে ব্যবহার করতে চাও আর বসে বসে আমাকে তুমি দেখতে চাও, যার ফলে তুমি রামকে বাঁচাবার জন্য যাচ্ছ না। লক্ষণ স্তম্ভিত হয়ে গেল। হুম। হুম। এটা এক জায়গায় দেখাচ্ছে। হুম। হুম। সেরকম উনি আরো এরকম অনেকগুলা বিষয় আছে হুম। যেগুলো উনি অসম্ভব ভাবে উনি এত বেশি রুক্ষ ছিলেন, এত বেশি খারাপ ব্যবহার করতেন, বিশেষ করে ভরতকে, সীতা, লক্ষণকে, সেগুলো কল্পনা করা যায় না। ইভেন রামকেও তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতো। অনেক জায়গায় দেখা গেছে। পেরিয়ারের রামায়ণে পাচ্ছি যেটা অন্য রামায়ণের বক্তব্য, যারা হিন্দুত্ববাদী বা এখনকার যারা ধর্মগুরুরা সব নানা কথা বলেন যে রামের 13 বছর বয়স, সীতার 6 বছর বয়স, বিয়ে 8 বছরের ডিফারেন্স ছিল। কিন্তু পেরিয়ার বলছেন, পেরিয়ার এই সূত্রটা কিভাবে পেলেন, পেরিয়ার বলছেন সীতার যখন 25 বছর বয়স, তখন রামের সঙ্গে বিয়ে হলো, রাম বয়সে ছোট ছিলেন সীতার থেকে। উনি তো ক্যালকুলেশন করে দেখিয়ে দিয়েছেন। আচ্ছা। যে ঘটনাগুলো বলেছেন, সেই ঘটনাগুলো কত বছর উনি, যেমন ধরুন 12 কত বছর বিবাহের পরে 12 বছর অযোধ্যায় ছিল, এক জায়গায় দেখাচ্ছে। এই যে কত বছর অযোধ্যায় ছিল, কত বছর ও বয়সেও বিয়ে হয়েছে, বা বনবাসে কত বছর ছিল, 13 বছর বনবাসে ছিলেন, 12 বছর বিয়ের আগে ছিল, 13 আর 12 তো 25, তো এখানেই হয়ে যায়। আচ্ছা আচ্ছা দাদা, আজকে তো সময় খুব কম হলো, সীতা প্রসঙ্গটা জাস্ট আমরা আজকে শুরু করলাম। এই পঞ্চম পর্বে সীতা প্রসঙ্গটা দিয়ে শুরু হবে। আগামী পর্বে আপনার কাছ থেকে আমি সীতা বিষয়টাকে নিয়ে আরো কিছু জানবো, মানে রামের সঙ্গে সীতার বিয়ে থেকে বনবাসে যাওয়ার যে কাল, যে সময়ের ক্রমটা, সেই সময় ক্রমটা ধরে একটু আপনার সাথে আমরা একটু যৌক্তিক আলোচনা করব। আর যেটা আপনি প্রসঙ্গ তুলেছেন ওটাও বলবেন, সেটা হচ্ছে যে এটা ব্যান কেন করলো এবং ব্যানটাকে কোর্টে যাওয়াতে জাজদের কি ছিল, জাজদের কি কমেন্ট ছিল। নিশ্চয়ই নিশ্চয়ই এটাও পাঠকরা জানতে চান, এটাও আমাদের দূরদর্শনের দর্শকরা জানতে চান, জানতে চাই। এগুলো পরবর্তী পর্বটায় আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পুরা, কারণ দেখুন এই রামায়ণটা চলতোই না, এটা চালাতে দিতই না, যদি সুপ্রিম কোর্টের অর্ডার, হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের না থাকতো। অর্থাৎ এটার বেস লাইন হচ্ছে তাই, অর্থাৎ সেটা নিয়ে আপনার একটা বিস্তারিত ভাবে করতে হবে। ঠিক ঠিক। আজকে এখানে শেষ করছি। হ্যাঁ, শেষ করুন। পরবর্তী পর্বে আমরা সীতা প্রসঙ্গ নিয়ে আপনার সঙ্গে আলোচনা করবো। ঠিক আছে, আজকে তাহলে শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ যে আপনি এরকম একটা বিষয় নিয়ে আপনি কাজ করছেন। এটা এক ধরনের রিসার্চ, আর সত্যি এটা ভালো। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। ঠিক আছে, ওকে, ধন্যবাদ।
রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।